ভবিষ্যৎকে বিক্রি করে দিয়েছে, এই বিষয়গুলো এখনো অন্ধকারে রয়েছে জাতি। এই বিষয়ে একটি কথাবার্তা মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত পরিমিতভাবে বলেছেন। তিনি তার জায়গা থেকে দায়িত্বশীলতার থেকে তিনি সরে যাননি, পরিমিতভাবে বলেছেন। এবং এটি যে কত বড় শিষ্টাচার বহির্ভূত, আইন বহির্ভূত এক ধরনের বেয়াদবি, এটি তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন আমার কাছে মনে হয়েছে। তো এটিতে তিনি কোনো অন্যায় করেননি বা এটিতে তিনি কোনো আইন অমান্য করেননি। বারবার একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে, যে রাষ্ট্রপতির নিকট প্রফেসর ইউনূস এবং তার সমস্ত গংরা শপথ গ্রহণ করেছে, যে রাষ্ট্রপতির নিকট তারা আনুগত্য প্রকাশ করে সংবিধানের প্রতি, প্রচলিত সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করেছে, সেই রাষ্ট্রপতিকে তারা শপথ গ্রহণের পরক্ষণ থেকেই বারবার বারবার অপমান করেছে, সংবিধান নিয়ে ন্যাক্কারজনক আচরণ করেছে। এগুলো হচ্ছে গিয়া এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা। তারা যে অপরাধগুলো করেছে বাংলাদেশের প্রতি রাষ্ট্রদ্রোহিতার সামিল। এবং একদিন ইতিহাসের কাঠগড়ায় এবং বিচারের কাঠগড়ায় এই গণদের বিচার বাংলার মাটিতে সম্পন্ন হবেই। এ নিয়ে আমি খুব আশাবাদী এবং এ নিয়ে বাংলাদেশের প্রায় বিবেকবান সকল মানুষই আশাবাদী যে যে ধরনের একটি ব্যাড প্রেসিডেন্স, খারাপ উদাহরণ প্রফেসর ইউনূস এবং তার গংরা বাংলাদেশে রেখে গেল এবং যেভাবে সমাজটাকে বিনষ্ট করলো, সামাজিক ভারসাম্য বিনষ্ট করলো, আবহমান বাংলার যে সামাজিক সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে বিনষ্ট করলো, এই যে অপরাধমূলক কর্মগুলো ইউনূস গং করে গেছে, এর বিচার অবশ্যই বাংলা মাটিতে হবে। এবং আপনি খেয়াল করেছেন ন্যাচারাল পানিশমেন্ট বলে একটা কথা আছে, সে ন্যাচারাল পানিশমেন্টটা কিন্তু ইতিমধ্যেই প্রফেসর ইউনূসে হয়ে গেছে। 5ই আগস্টের পরে যে প্রবল জনপ্রিয়তা নিয়ে বা আকাঙ্ক্ষা নিয়ে প্রফেসর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল ছাত্র সমাজ, সেই প্রফেসর ইউনূসের মুখে এখন সবাই থুথু মারে। প্রফেসর একজন আক্ষেপ করে লিখেছেন একটা ফেসবুকে এবং বেশ কিছু টক শোতে আলোচনা হয়েছে যে ভাগ্যিস প্রফেসর ইউনূস বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব পেয়েছিল। যদি প্রফেসর ইউনূস সরকার প্রধানের দায়িত্ব না পেত, তাহলে বাঙালির মনে এক ধরনের হাহাকার থাকতো, ইস এই লোকটা যদি কখনো সরকার প্রধান হতো, রাষ্ট্র পরিচালনা করতে পারতো, তাহলে এই দেশটা সোনায় মুড়িয়ে দিত, দুধের নহর বয়ে যেত বাংলাদেশে। কিন্তু পক্ষান্তরে এই লোকটি যখন ক্ষমতায় বসেছে তখন দেখেছে একটা মানুষের ভদ্র মুখোশের আড়ালে কতটুকু হিংস্র, কতটুকু লোভী, কতটুকু বদমাইশ হতে পারে, কতটুকু খুনি হতে পারে, কতটুকু মাস্তান হতে পারে, গডফাদার হতে পারে, এটি বাংলাদেশের মানুষ এই প্রফেসর ইউনূসের কাছ থেকে গত 17 মাস সচক্ষে দেখলো। সরকার প্রধানের পদে বসে একটা মানুষ বাংলাদেশে মবকে উস্কে দিয়ে, মবকে পৃষ্ঠপোষকতা করে, মবকে তার মতো করে নিয়ন্ত্রণ করে, মব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, মবের ভীতি দেখিয়ে বাংলার মানুষকে দাবিয়ে রেখেছে। এই ধরনের একজন গ্যাংস্টার, সে পৃথিবীতে অনেক গ্যাংস্টারের নাম শুনেছি, অনেক বড় বড় গ্যাংস্টারের নাম শুনেছি, অনেক গ্যাংস্টার নিয়ে সিনেমা হয়েছে, বিখ্যাত বিখ্যাত সিনেমা হয়েছে, কিন্তু এ যাবৎকালে পৃথিবীতে যত গ্যাংস্টারের জন্ম হয়েছে প্রফেসর ইউনূস তাদের মধ্যে সবচেয়ে কুখ্যাত গ্যাংস্টার, যে সেখান রাষ্ট্রকে গ্যাং দিয়ে, মব দিয়ে নিয়ন্ত্রণ করে তার ক্ষমতার কালকে কাটিয়ে গেছে। এটাই হচ্ছে প্রফেসর ইউনূসের চরিত্র। এবং এটিকেই জামাতে ইসলাম এবং তার নামি বেনামি সহযোগীরা তারা এটিকে জায়েজ করবার চেষ্টা করছেন। তারা যেমন একদিকে বেহেশতের টিকিট মানুষের কাছে বিক্রি করে, ঠিক তেমনি ভাবে তারা এই মব সন্ত্রাসকে জায়েজ করবার চেষ্টা করছেন। কিন্তু জাতি এটা গ্রহণ করবে না, বিশ্ববাসীও গ্রহণ করবে না। আমি আমি হ্যাঁ, ধন্যবাদ স্বপন ভাই। আমি এই ব্যাপারটা নিয়ে আরো কয়েকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, তার আগে আমি একটু নাদাল ভাইয়ের কাছ থেকে আসছি। নাদাল ভাই, আমরা দেখলাম যে এই ইউনূসের মব সরকারের মববাজি যখন সেই এক তথাকথিত নির্বাচনের মাধ্যমে শেষ হলো, আমরা আর মামুরা টাইপের একটা নির্বাচন, সেই ভাগবটরা নির্বাচনের পরেও কিছু মানুষের মধ্যে একটা প্রত্যাশা দেখা দিয়েছিল, যারা একটা ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা করে সবসময়। তারা ভেবেছিল বিএনপি আসবার পরে হয়তো রাজনৈতিক একটা কিছুটা উত্তরণ হবে, ইতিবাচক একটা প্রভাব পড়বে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে দুদিন আগে মোহাম্মদ শাহজাহান নামে রাজশাহী রেঞ্জের যে ডিআইজি, সে হচ্ছে গিয়ে কি বলে যে সে সব জায়গায় নোটিশ প্রদান করেছে তার আন্ডারের যে
জেলা কারাগারগুলো রয়েছে কিংবা থানাগুলো আটটি রয়েছে সব আটটি জায়গায় তার অধীনে যে বাংলাদেশ পুলিশ ৮টি জেলা আছে, ৮টি ৮টি জেলাতেই জেলা যেগুলো আছে। হ্যাঁ, সে সার্কুলার দিয়েছে অফিসিয়ালি। হ্যাঁ, অফিসিয়ালি সার্কুলার দিয়েছে যে আওয়ামী লীগের এবং আ এখানে আমার প্রশ্ন ২ টা নাদাল ভাইয়ের কাছে। প্রথমত হচ্ছে কি একজন সরকারি কর্মচারী সে কি কোন রাজনৈতিক দলকে ফ্যাসিস্ট বলবার অধিকার রাখে কিনা? সে তার নির্দেশনার ভেতরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শব্দটা লিখতে পারে কিনা? এই লোকের মধ্যে ন্যূনতম মানে তার চাকরি বিধি সম্পর্কে তার কোন ধারণা রাখে কিনা? এবং একজন পুলিশ কোনদিন এই ধরনের দিতে পারে কিনা নির্দেশনা? যে আওয়ামী লীগের যে কেউ যদি জেল থেকে জামিন পেয়ে যায় তাকে যেকোনোভাবেই হোক অন্য একটা মামলা দিয়ে সোন অ্যারেস্ট করতে হবে। এইটা তার সরাসরি নির্দেশনা। দেখুন, গত 18 মাস বিশেষ করে যেটা সাইদ ভাই বললেন, অবৈধ ফ্যাসিস্ট খুনি, এই নির্লজ্জ বেহায়া, এটা প্রতিহিংসা পরায়ণ মানুষ এই জাতিকে নৈতিকভাবে এবং আইন প্রত্যেকটি জায়গায় সে এমন একটি স্তরে নামিয়েছে। সে নিজেও কিন্তু বলেছে মিডিয়ার সামনে, সে অবৈধভাবে হোক বেআইনি ভাবে সে রাষ্ট্র ক্ষমতা তার নিয়ন্ত্রণে নিয়েছিল। দেশি বিদেশি চক্রান্ত এখানে ছিল, এই বিষয়গুলো ধীরে ধীরে সবকিছুই কিন্তু প্রকাশিত হয়েছে। সেই জায়গা থেকে সে বলল বাংলাদেশের মানুষ জালিয়াত। এই পাপিষ্ট, এই সুদের মহাজন সে যুক্তরাজ্যে গিয়ে চেতাম হাউসের সেখানে কিন্তু আরেকটি সাক্ষাৎকারে বলেছিল বাংলাদেশের মানুষকে অর্থ দিয়ে ভোট কেনা যায়। তো এই যে তার এই বাংলাদেশের মানুষ সম্পর্কে তার যে ধারণা আমরা তার কার্যকলাপে দেখেছি। সে তার যে বেআইনি ত্রাসের মবের তাণ্ডব চালিয়েছিল সারা দেশে। প্রথমত সে ছাত্র শিক্ষকের সম্পর্কটা ধ্বংস করে ফেলেছে এবং প্রশাসনে বা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা কাজ করে তারা সরকারি চাকরিবিধি বা আমাদের প্রচলিত যে আইন সেগুলোকে তারা আর তোয়াক্কা করছেন না। এই তোয়াক্কা যে করছেন না এই প্রমাণ হলো যে ডিআইজি তিনি যে ভাষায় এই চিঠিটি দিয়েছেন এবং পরবর্তীতে তিনি তার ব্যাখ্যাও কিন্তু দিতে বাধ্য হয়েছেন যে তিনি তার মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন এবং এই চিঠিটি যে কিভাবে বাইরের লোকজন জানলো এটা নিয়ে তিনি কিছুটা উষ্মা প্রকাশ করেছেন এবং তিনি তার যে ব্যাখ্যায় অন্যভাবে কিছু বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু এটা তো খুব সাদা কালো পরিষ্কার যে একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা তিনি নিরপেক্ষ হবেন, তিনি এদেশের সকল নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাটা তার দায়িত্ব। তিনি কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক মতাদর্শের পক্ষে বা বিপক্ষে তিনি অবস্থান নিতে পারেন না, কিন্তু তার এই চিঠিটির মধ্য দিয়ে আমরা সেটা দেখলাম। এবং আপনারা জানেন যে আরো নতুন করে পুলিশের পক্ষ থেকে আরেকটি ঘোষণা দেয়া হয়েছে কিছু কিছু জায়গায় যাদের জামিন হচ্ছে তাদেরকে নাকি আবার স্থানীয় ওসির কাছে গিয়ে হাজিরা দিতে হবে। তো এটা বাংলাদেশের আইনে কোথায় আছে এই ধরনের নির্দেশ দেওয়ার বা এই কর্তৃত্ব দেখানোর তো কোনো সুযোগ নেই। কিন্তু ইউনূস এই যে যেভাবে তিনি পূর্বে যে স্বপন ভাইয়ের সঙ্গে আলোচনায় যেটা বললেন যে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ বা সম্মান তিনি প্রদর্শন করেননি। এই রাষ্ট্রপতির অধীনেই তিনি কিন্তু শপথ নিয়েছেন, কিন্তু তিনি পদে পদে মহামান্য রাষ্ট্রপতিকে কিভাবে হেয় করা যায়। রাষ্ট্রপতি পদটি কিন্তু কোনো নির্দিষ্ট দলের বা ব্যক্তি হিসেবে কিন্তু তিনি নন, তিনি এই রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত এবং তিনি তাকে এই সংবিধানে
তার যে কর্তৃত্ব এবং তার যে অবস্থানটা রয়েছে সেটাকে হেয় করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে ইউনূস সেটা করেছে। আসলে এই মানুষটির কাছে আইন, ভদ্রতা, সভ্যতা বলে কোনো শব্দ নেই। অতএব সে নিজে যেভাবে আসলে একটি চক্র তৈরি করেছিল মবের, এবং এই রাষ্ট্রে সবগুলো প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিক যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করার জন্য, এমনকি সবচেয়ে স্পর্শকাতর যে জায়গা আমাদের সেনাবাহিনী, সেই সেনাবাহিনীতে আমরা দেখেছি তার প্রাণান্ত চেষ্টা কিভাবে পাকিস্তানি ভাবধারার যারা রয়েছে তাদেরকে ক্ষমতায়ন করা যায়। এবং আমরা প্রশাসনে তো দেখেছি সেটা জেলা প্রশাসক হোক, এসপি হোক, বা বিভিন্ন জায়গায় যেভাবে মিডিয়াগুলোকে দখল করে নেওয়া হয়েছে, টার্মিনাল দখলের মতো, বা চাঁদাবাজির ক্ষেত্রগুলো যেভাবে দখল হয় সরকার পরিবর্তনের পরে, ঠিক তেমনি ভাবে আমরা দেখলাম যে তার নেতৃত্বে বিভিন্ন মসজিদ পর্যন্ত, মাজার পর্যন্ত দখল হয়েছে। এই যে একটা কালচার ইউনূস তৈরি করেছে, আমি মনে করি এর থেকে বের হয়ে আসাটা আমাদের জন্য অনেক কঠিন হবে। বিশেষ করে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক আবহমান কাল ধরে আমাদের দেশে ছিল সেটা, মূল্যবোধের এবং জায়গাটা বিচার বিভাগ এমন কোনো জায়গা নেই, প্রত্যেকটি জায়গায় স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সেই ৭১-এর পরাজিত শক্তিদেরকে বিভিন্ন জায়গায় প্রতিস্থাপনের তার যে চেষ্টা, সেই চেষ্টার ফলশ্রুতিতে আজকে এই প্রশাসন এই পর্যায়ে এসেছে। এবং আমি মনে করি বিএনপি এই ধারা থেকে বাইরে আসবে যে প্রত্যাশাটা আমাদের ছিল, সেই প্রত্যাশার সঙ্গে এখন পর্যন্ত সাধারণ মানুষ বা আমরা তেমন কোনো আমরা যোগসূত্র কিন্তু খুঁজে পাচ্ছি না। আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি এখনো কিন্তু আদালতে মব করা হচ্ছে, যদিও লোক দেখানো বহিষ্কার করা হয়েছে। বিএনপি তো চাঁদাবাজির কারণে গত 18 মাসে প্রায় ২৫০০-এর বেশি তাদের নেতাকর্মীকে বহিষ্কার করেছে। এর থেকেই প্রমাণ হয় একটি দল, যে দলটি এখন ক্ষমতায় এসেছে, ইতিপূর্বে ক্ষমতায় ছিল, এই দলের মধ্যে সমাজ বিরোধী বা যারা সাধারণ মানুষকে জিম্মি করতে পারে এই ধরনের কত সংখ্যক মানুষ বা সদস্য তাদের দলের ছত্রছায়ায় আছেন। এই কারণে 18 মাসে প্রায় ৩,০০০ বিএনপির বিভিন্ন পর্যায়ের এবং একজন মন্ত্রী হয়েছেন, তাকেও কিন্তু চাঁদাবাজি বা তার বিরুদ্ধে একটি অভিযোগ ছিল হত্যার, সেই কারণে তাকেও কিন্তু বহিষ্কার করা হয়েছিল এবং এখন তাকে সরাসরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তাকে মন্ত্রী বানানো হয়েছে। তো স্বাভাবিকভাবেই আহসান মনসুর, তার সম্পর্কে অনেক প্রশ্ন আছে। জামাতিদের যে ইসলামী ব্যাংকের নামে যে ব্যাংকগুলোকে তারল্যের সংকট দেখিয়ে তিনি বিভিন্ন জনের হাতে মিডিয়া হাউসের মতো ব্যাংকগুলো দখল করার সুযোগ করে দিয়েছেন। আবার আমরা যেটা শুনলাম যে তিনি বিভিন্ন তথ্য উপাত্তকে তিনি মনোপুলেট করেছেন এবং অর্থ ছাপিয়েছেন, যেটা সাধারণভাবে জানানো হয়নি, এবং তার মেয়ে তার বিভিন্ন দুর্নীতির অভিযোগগুলো আজকে একটার পর একটা আসছে। কিন্তু তার জায়গায় গতকালকে একজন গার্মেন্টস ব্যবসায়ী, যিনি খুব বেশি নয় ৯৯ কোটি টাকা ঋণ খেলাপি ছিলেন, পুনর্তফসিল করেছেন এই নির্বাচনের আগ মুহূর্তে, একতরফা মামু ভাগ্নার নির্বাচনের আগ মুহূর্তে। তার মতো একজন ভদ্রলোককে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দেয়া হলো। তো দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ, নেপাল, ভারত, এই দেশগুলোর, ভুটান, কারা সেই সমস্ত দেশের সেন্ট্রাল ব্যাংকের, আমি অন্যান্য জায়গার উদাহরণে টানছি না, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাংকগুলোর গভর্নরের দায়িত্ব পালন করছেন, আর আমাদের গভর্নরের প্রোফাইলটা কোন জায়গায়? একজন মধ্যম সারির উদ্যোক্তা বা ব্যবসায়ী, যিনি কিছুদিন পূর্বে ঋণ খেলাপি ছিলেন,
তাকে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়া হলো। মর্নিং শোজ দ্য ডে। এই সমস্ত কিছু কিছু ঘটনা থেকেই প্রমাণ হয় যে আগামী দিনে বাংলাদেশের মানুষের কপালে আর কতটা দুর্ভাগ্য আমাদের দেখতে হবে, সেটা আমরা হয়তো প্রতিদিনই কিছু না কিছু দেখতে থাকবো। আমরা প্রতিদিনই নাজর ভাই একটু একটু করে সেটা ধারণা পেয়ে যাচ্ছি, যখন বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয় এবং সেটা নেতৃত্ব দেয় স্থানীয় বিএনপি সভাপতি। তো সেই জায়গা থেকে আমরা তো প্রতিদিনই একটু একটু করে বুঝতে পারছি। এটা নিয়ে আমি আবার ফিরবো। আমি একটু স্বপন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। স্বপন ভাই, আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো। স্বপন ভাই সম্ভবত আমাদেরকে শুনতে পাচ্ছেন না। হ্যালো। আচ্ছা, আমি আবার তাহলে একটু নাজির ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে একটু যেতে চাই। সেটা হচ্ছে, এই যে দুদকে বিভিন্ন মামলাগুলো আমরা দেখতে পাচ্ছি। দুদক নিজেও বলছে যে এই ইউনূস গ্যাং এর বিরুদ্ধে এত পরিমাণে অভিযোগ জমা পড়েছে শুধুমাত্র এই গত ১৫ দিনের মধ্যে, যেটা আসলে একটা নতুন রেকর্ড। যে এত পরিমাণের দুর্নীতি, মানে ইউনূস এবং তার ৪০ জনের, প্রাথমিকভাবে ৪০ জন ধরা যায়, যে উপদেষ্টা থেকে শুরু করে এদের ৪০ জনের যে অপকর্মের ফিরিস্তি উঠে আসছে, এবং তার মধ্যে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী যারা, তারাও ইউনূসের নামে কি বলে অর্থ পাচারের অভিযোগ দায়ের করেছে। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি বা দুদক এই মামলাগুলোকে চলমান রাখতে পারবে, বা সত্যিকার অর্থেই এই মামলাগুলো কোনো একটা সিদ্ধান্তের জায়গায় পৌঁছাবে, নাকি এটা শুধু রাজনৈতিকভাবে এই গ্যাংটাকে, মানে একটা সন্ত্রাসী গোষ্ঠী আরেকটা সন্ত্রাসী গোষ্ঠীকে মূলত একটা চাপের মধ্যে রাখা, এটাকে প্রেসার গ্রুপের মতো প্রেসার মামলা না কি হিসেবে চালাচ্ছে বিএনপি? এই মুহূর্তে সেটা বলা মুশকিল আসলে। এই যে জঙ্গিরা আমি দুঃখিত, রাজনৈতিক, আমি দুঃখিত, মাঝখানে একটা ডিস্টার্ব হয়েছিল নেটের। বলুন, নাদির সাহেব বলুন। আচ্ছা, আপনার কাছে আমরা প্রশ্নে যাচ্ছিলাম, কিন্তু আপনাকে ওই সময়টা কানেক্ট করতে পারলাম না। আচ্ছা, নাদির ভাইয়ের কাছ থেকে আমরা একটা ছোট্ট প্রশ্ন উত্তর নিয়ে আবার ফিরছি আপনার কাছে। জি প্লিজ। তো রাজনৈতিক ভাবে হয়তো তারা এগুলো চাপ সৃষ্টি করার জন্য রেখেছেন, এবং কতটা নীতি নৈতিকতাহীন, এবং যে মানুষটি অত্যন্ত ধূর্ত ইউনূস, সে কনফ্লিক্ট অফ চেয়ার বলে যে বিষয়টা আছে, দেখুন সে এই রাষ্ট্রের যেভাবে হোক সে তো অবৈধভাবে ক্ষমতাটা দখল করলো, করার পরে সে তার নিজের প্রতিষ্ঠানের জন্য যতগুলো সুবিধা নিয়েছে, তো সে নিজে যেখানে গ্রামীণ ব্যাংকের যে ৬৬৬ কোটি টাকার যে ফাইনটা ছিল, তারপরে আপনার আগামী ৫ বছরের মৌকুফ করে দিল, তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আপনার মোবাইল ওয়ারলেট, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট, আদম ব্যাপারীর ব্যবসা, সে এতগুলো যদি নিতে পারে, তার যদি এত চাহিদা, তো স্বাভাবিকভাবে তার সঙ্গে যে তরুণ তুর্কিগুলা ছিল, যারা কিছুদিন আগেও এক বেলা খাওয়ার পরবর্তী বেলায় কি খাবে তাদের সেটা নিয়ে মাথা ব্যথা ছিল, তারা যখন নীলা মার্কেটে নাস্তা করে আবার ওয়েস্টিনে গিয়ে তাদেরকে খেতে হয়, এই পর্যায়ে তারা চলে গেল এবং কোটি কোটি টাকা তারা অর্থ পাচার করেছে। তো এদের কাছ থেকে কিন্তু বিএনপি যে সুবিধাটা পেল, আমি মনে করি এদেরকে চাপে রাখার জন্য এই মামলাগুলো হয়তো তারা সামনে নিয়ে আসবে, কিন্তু ইউনূস এবং ইউনূসের সঙ্গে থাকা তার উপদেষ্টাগুলো, এবং এই যে এনসিপি তথাকথিত তরুণ যে নেতৃত্ব, দুর্নীতিবাদ যে খুনিগুলো, জঙ্গি, লুটেরাগুলো, চাঁদাবাজগুলো, এদেরকে আমি মনে করি আইনের আওতায় আনার যে বিষয়টা, এটা হয়তো ভবিষ্যতে যখন এদেশে আইনের শাসন, সংবিধান এবং একটি কার্যকর পার্লামেন্ট হবে, এবং আমি বিশ্বাস করি অচিরেই সেটা হবে, তখন এদের এই অপকর্মের বিরুদ্ধে বিচার হবে। তার আগ পর্যন্ত এই মামলাগুলো শুধুমাত্র যেন চালু থাকে, চলমান থাকে, সেটাই আমার কামনা। বা এদেশের মানুষ অবশ্যই
যে কোনো দুর্নীতিবাদ, যে কোনো বেআইনি কর্মকাণ্ড যারা করেছে, সেটা মানুষ হত্যা হোক, ধর্ষণ হোক, মব হোক, সাধারণ মানুষ বা পুলিশ হত্যা হোক, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অগ্নিসংযোগ করেছে, এগুলো তো এদেশের সাধারণ মানুষের ঘামে, শ্রমে, রক্তে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। এই অর্থ বিদেশ থেকে ঋণ করে আনা হয়, কিন্তু এই অর্থ তো এদেশের কৃষক, শ্রমিক তাদের মাথার ঘাম পায়ে ফেলেই সেই ঋণগুলো আমরা পরিশোধ করে থাকি। এবং এই কাজগুলো যারা করেছে, ইউনূস সহ তার সঙ্গে তার যে সহযোগীগুলো ছিল, এবং এই সরকার পরিবর্তনে যারা সরকারের বিভিন্ন দায়িত্বশীল জায়গায় থেকে যারা মির্জাফরের ভূমিকা পালন করেছে, তাদের বিরুদ্ধেও অবশ্যই আইনানুগ ব্যবস্থা এবং আইনের আলোকে সেটা হবে, কারণ আইনের হাত অনেক লম্বা। দেরিতে হলেও আমরা শুধু বাংলাদেশ নয়, এই পৃথিবীতে দেখেছি যারা রাষ্ট্রের বা মানুষের বিরুদ্ধে যে বেআইনি কার্যকলাপ করে, তাদেরকে কোনোভাবে না কোনোভাবে আইনের আওতায় আসতে হয়, সেটা আজ হোক কাল হোক আসবে। আমরা শুধু প্রত্যাশা রাখি যে দুদকে মামলাগুলো চলমান থাকুক, এবং নিশ্চয়ই প্রত্যেকে তার মানে বিচার বুঝে পাবে, সাজা বুঝে পাবে, যার যার অপরাধ যতটুকু সেই অনুযায়ী। বিএনপি কি করবে সেটা বিএনপির আসলে সিদ্ধান্ত নেবার ব্যাপার। আমি স্বপন ভাই, আমি দুঃখিত অনেকটা দেরি করে আপনার কাছে ফিরলাম। একটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে, বিশেষ করে পুলিশ হত্যাকাণ্ডের যে ঘটনাটা জুলাইতে ৩,০০০ পুলিশকে হত্যা করার মতো ঘটনা, এবং যেটা নিয়ে ইউনূস গ্যাং বরাবরই তারা এই সব হত্যাকাণ্ড, রাহাজানি, লুটপাট সবকিছু থেকে তারা দায় মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে গত 18 মাস। তারপরে আমরা দেখলাম সদ্য বিএনপির দায়িত্বপ্রাপ্ত কেউ কেউ বলছেন, এবং সংবাদ মাধ্যমেও সেই খবরটা উঠে এসেছে যে তারা গ্রিন সিগন্যাল দিয়েছে পুলিশ হত্যাকাণ্ডের বিচার শুরু করবার জন্য বা তদন্তের জন্য। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম একটা কথা বলেছেন। তো এটার পরে আমরা দেখলাম ইউনূস গ্যাং, মব যারা রয়েছে, ইউনূসের মব বাহিনী পুরোটা হচ্ছে কি খুব পাগলের মতো চিৎকার শুরু করেছে, এবং তারা বিএনপিকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে যে এই ধরনের কিছু যাতে না করা হয়, তাহলে কিন্তু বিএনপির লোকজনও সাজার মধ্যে পড়ে যাবে, প্লিজ এটা করবেন না। তার মানে এখন বিএনপিকে ভয় দেখাচ্ছে যে তারা গিয়ে কি তার কর্মীদেরকে ফাঁসিয়ে দিবে আমাদের সঙ্গে, মানে ব্যাপারটা এরকম। তো আপনার কি মনে হয় পুলিশ হত্যাকাণ্ডের বিচার করবার মতো নৈতিক অবস্থা বিএনপির রয়েছে, বা তাদের সেই আদর্শিক শক্তিটা রয়েছে যে পুলিশ হত্যাকাণ্ডের বিচারের দিকে তারা এগোবে, নাকি এটা শুধুমাত্র তার বর্তমানে তার যে অপোজিট যারা এতদিন যারা তাকে ক্ষমতায় বসানোর পথ তৈরি করেছে, সেই জামাত, এনসিপি বলি বা ইউনূস গ্যাং বলি, এদেরকে আসলে একটা প্রেশার দেবার জন্য এই গেমটা তারা নিজেরাই খেলছে আসলে? দেখুন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বিএনপি কি করবে, বিএনপি কি করা উচিত, এবং এই প্রসঙ্গে বিএনপির স্ট্যান্ডটা কি হবে, এটি খুব অল্প দিনের মধ্যে পরিষ্কার হবে। এটি আগ বাড়িয়ে সবকিছু সমালোচনা করার বা সবকিছু নিয়ে সন্দেহ করবার, জনক কথাবার্তা বলবার, এই যে রাজনৈতিক পুরাতন সংস্কৃতিটা ছিল বাংলাদেশে, এই সংস্কৃতির কিন্তু পরিবর্তন করতে হবে, প্রথম কথা। কারণ আমাদের নতুন প্রজন্ম, আমাদের জনগণ এই কাদা ছোড়াছড়ি রাজনীতিটাকে আর পছন্দ করছে না। আমাদের জনগণের প্রত্যাশা যে এত বেশি কাদা ছোড়াছড়ি হয়েছে, এত বেশি বিদ্বেষ ছড়ানো হয়েছে, এবং বিশেষ করে গত 17 মাসে সমাজটাকে যেভাবে বিভেদ এবং বিচ্ছিন্ন করা হয়েছে, যেভাবে মানুষের সামাজিক হারমোনিটাকে নষ্ট করা হয়েছে, এখন আর মানুষ নতুন করে কোনো বিষ বাষ্প ছড়ুক বা রাজনীতিতে শুধু সমালোচনাই হোক, এটি মানুষ প্রত্যাশা করছে না। আমরা রাজনীতি করি, আমরা একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি, সুতরাং আমাদেরকে প্রত্যেককেই দায়িত্বশীলভাবে কথাবার্তা বলতে হবে, এই জায়গাটা আমি মনে করি। দেখুন, পুলিশ হচ্ছে সিভিল সোসাইটির একটি অংশ। একটি সভ্য রাষ্ট্র ব্যবস্থায় পুলিশ সবচেয়ে দৃশ্যমান অঙ্গ হচ্ছে রাষ্ট্রের। যে কোনো ঘটনা ঘটলে সর্বপ্রথম যে সংস্থাটি কার্যকর উদ্যোগ গ্রহণ করে, বা যে সংস্থাটি সর্বপ্রথম সমালোচনার মুখোমুখি হয়, বা যে প্রতিষ্ঠানটি সর্বপ্রথম ব্যর্থতার দায়ে শাস্তির আওতায় পড়ে, সেই সংস্থাটির নাম হচ্ছে পুলিশ। সিভিল সোসাইটিতে পুলিশিং
একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, মূলত প্রফেসর ইউনূসই এই সমস্ত হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, ফুটপাতের কর্মচারী, ফুটপাতের হকার হত্যা এবং লাশ ফেলে সরকার পতনের যে আপনার কি বলে পরিকল্পনা, এই সমস্ত কিছুর সর্বাধিনায়ক ছিল প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার একটি চক্র। সেই চক্র বাংলাদেশের কমলমতি শিশুদের ব্যবহার করে, বাংলাদেশের তরুণদের ব্যবহার করে, ছাত্র সমাজকে ব্যবহার করে রক্তের গঙ্গা বয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালিয়ে, রাষ্ট্রের সম্পদ বিনষ্ট করে, রাষ্ট্রকে ব্যর্থ করে দেবার জন্য সমস্ত কাঠামোগুলো ভেঙে ফেলে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে জাতীয় সংসদের মতো জাতীয় প্রতিষ্ঠানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আমাদের ইতিহাস, ঐতিহ্য, দলিল, দস্তাবেজ সবকিছু ধ্বংস করে দিয়ে যে কর্মকাণ্ডটি তারা ঘটিয়েছে, এটির মূল নায়ক ছিল প্রফেসর ইউনূস। এবং সিভিল সোসাইটিতে একটি রাষ্ট্র পরিচালনা করতে হলে পুলিশ যে একটি অপরিহার্য প্রতিষ্ঠান, এটি নিঃসন্দেহে বিএনপি রাজনীতিবিদরা উপলব্ধি করতে পেরেছেন। বিএনপি রাজনীতিবিদদের উপলব্ধি করতে হবে যে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পুলিশকে কার্যকর ভূমিকায় নিতে হবে। যদি পুলিশকে কার্যকর ভূমিকায় নেওয়া না যায়, সেনাবাহিনী নামিয়ে সেনাবাহিনীকে দীর্ঘদিন মাঠে রেখে যদি পুলিশের কাজ করানো হয়, সেক্ষেত্রে সেনাবাহিনীও একটি বিতর্কিত প্রতিষ্ঠানে পরিণত হবে। ইতিমধ্যেই বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের যে দীর্ঘদিনের গৌরব এবং দীর্ঘদিনের অর্জন, দীর্ঘদিনের তাদের যে ভ্যানিটি, সেটি তারা ধ্বংস করে ফেলেছে। সশস্ত্র বাহিনীকে এই বাচ্চা কাচ্চারা যারা বিভিন্ন সময়ে আর্মির কাপড় চোপড় ধরে পর্যন্ত টানাটানি করেছে, এরা বাংলাদেশ সেনাবাহিনীকে আনসার ভিডিপি বাহিনীতে পরিণত করেছে। তারা প্রচন্ড রকমের ইমেজ সংকটে ভুগছে। এই অবস্থায় পুলিশকে যদি প্রোঅ্যাক্টিভ করা না যায়, পুলিশকে যদি নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া না হয়, পুলিশের হারিয়ে যাওয়া প্রাতিষ্ঠানিক কাঠামোকে যদি পুনরুদ্ধার করা না হয়, এবং পুলিশের মধ্যে কতিপয়, এই যে ডিআইজি রাজশাহীর মতো কতিপয় অতি দলপ্রেমী শয়তান যদি তারা সংযত করতে না পারে, তাহলে আপনার বিএনপিও রাষ্ট্রীয় ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না। বাংলাদেশ জোয়ার ভাটার দেশ। জোয়ারের সময় পানি উজানে যায়, ভাটার সময় পানি সমুদ্রের দিকে টানে। তো এইখানে মানুষের মন পরিবর্তন হতে, সময় পরিবর্তন হতে, মানুষের মানসিকতা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগে না। যে কোনো একটা দুইটা বিষয় নিয়ে মানুষের মধ্যে স্পার্ক করে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি যে পর্যায়ে হয়েছে, এখান থেকে যদি বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারে, বিএনপি যদি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, নারীদের অবাধে চলাফেরার স্বাধীনতা এবং নারীকে কর্মক্ষেত্রে তার নিরাপত্তা নিশ্চিত বিধান করতে না পারে, তাহলে বিএনপিও খুব অচিরেই প্রফেসর ইউনূসের পরিণতি বহন করবে। সুতরাং বিএনপির নিজ দায়িত্বেই, নিজের প্রয়োজনেই বাংলাদেশে পুলিশ হত্যার বিচারটি তাদেরকে করতে হবে। এখন যে পর্যায়ে তারা পুলিশ হত্যা বিচারের কথা বলছেন, এটি লোক দেখানো নাকি সত্যিকার অর্থেই তারা এই কাজটি করবেন, এই জন্য আমি মনে করি আমাদের কিছুদিন অপেক্ষা করা প্রয়োজন রয়েছে। কারণ এটি প্রমাণ হতে খুব বেশি সময় লাগবে না। তাদের উদ্যোগটা কি, তারা কি ধরনের কাজ করবে, এটি প্রমাণ হতে বেশি সময় লাগবে না। এবং মানুষকেও, বাংলাদেশের জনগণকেও আমাদের দেখতে দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। তারা আমাদের আমল দেখেছে, জননেত্রী শেখ হাসিনার আমল দেখেছে। আমল দেখবার পর তাদের অনেকের মধ্যে ধারণা ছিল জননেত্রী শেখ হাসিনার আমলে এত উন্নয়ন, এত কিছু, দেশের মানুষের মানব কল্যাণ, মানুষের বেঁচে থাকার মান এত ডেভেলপ হবার পরেও তাদের অনেকের মধ্যে আকাঙ্ক্ষা ছিল এর চেয়েও বোধহয় ভালো হতো, এর চেয়েও বোধহয় ভালো করতে পারতো অন্য কেউ। তো তারা প্রফেসর ইউনূসকেও দেখলো 17 মাস। জননেত্রী শেখ হাসিনা দেশটাকে যে জায়গায় রেখে গেছিলেন, সেখান থেকে বাংলাদেশকে কত নিচে নামিয়েছে প্রফেসর ইউনূস, এটি জনগণ হারে হারে টের পেয়েছেন। এবং জনগণই প্রফেসর ইউনূসকে প্রত্যাখ্যান করেছে। আমি একটা কথা খুবই স্পষ্ট করে বলতে চাই, প্রফেসর ইউনূস
নিজের ইচ্ছায় শতপ্রণোদিত হয়ে নির্বাচনটি দেননি। না, তিনি একজন একেবারেই না। বিশ্বলোভী, পদলোভী, অর্থলোভী এবং অন্যান্য একটি মানুষ যত যত বিষয়ে লোভী হতে পারে, বিভিন্ন হুম, ধরনের বদভ্যাস থাকতে পারে। ইতিমধ্যেই অনেকে বলা শুরু করেছেন। আমি ডক্টর আব্দুল নূর তুষারের একটি বক্তব্য শুনছিলাম দুই একদিন আগে। সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন তার আর কি কি বিষয়ে লোভ রয়েছে। এখন হুম, মানুষ যা বুঝবার বুঝে গেছে। ডাক্তার আব্দুল নূর তুষার ভদ্রলোক মানুষ, সব কথা মুখ ফুটে বলতে পারেননি, কিন্তু কাকেই উনি জড়িয়ে ধরেন, কাদের সঙ্গে উনি কি করেন, কোথায় কোথায় কি করেন, এগুলো ইঙ্গিতপূর্ণ কথা বলেছে। একটা মানুষের মধ্যে যত বদলোভ থাকতে পারে সকল বদলোভই প্রফেসর ইউনূসের মধ্যে ছিল। সেই লোকটি কিন্তু ইচ্ছা করে নির্বাচন দেননি, নির্বাচন দিতে তিনি বাধ্য হয়েছেন। তো সুতরাং এই যে আপনার কালের যে একটা সময়ের যেটা পরিক্রমা, সময়ের যে একটা মূল্য, এই মূল্যটা আমাদেরকে দিতে হবে। প্রফেসর ইউনূসকে মানুষ দেখেছে, বিএনপিকেও মানুষকে কিছুদিন দেখার সুযোগ দিতে হবে। জনগণ বোকা নয়, বাংলাদেশের জনগণ সচেতন জনগণ। এদেশের জনগণ একটি প্রশিক্ষিত পরাক্রমশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লাঠি হাতে যুদ্ধ শুরু করেছিল এবং সেই যুদ্ধে একসময় সশস্ত্র হয়েছে। সেই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এটি বাস্তবতা। এদেশে অনেকবার স্বৈরাচার এসেছে, জনগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। সুতরাং আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে বিএনপি কি করবে এটি আমরা বিএনপির উপরই ছেড়ে দিই। তারা নিজেদেরকে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে দাবি করছেন, বিভিন্ন হুম, সময় করে আসেন তারা উদার গণতান্ত্রিক আধুনিক বিজ্ঞান মনস্ক রাজনৈতিক দল। তো সুতরাং একটি উদার গণতান্ত্রিক দায়িত্বশীল রাজনৈতিক দল যদি তারা হয়ে থাকেন, সত্যি সত্যি তারা যদি এই কাজটি এই দাবি করবার মতো তাদের যুক্তি থাকে, তাহলে তাদেরকে অবশ্যই পুলিশ হত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে এবং তারা বাধ্য হয়ে একটা পর্যায়ে পুলিশ হত্যার বিচার করবেন। কারণ হুম, ইতিমধ্যেই তাদের মিত্র দল যারা যারা তাদের আস্তিনের নিচেই আহ বিকশিত হয়েছে, যারা তাদের সঙ্গে ইতিপূর্বেও 91 সালেও আসন ভাগাভাগি করেছে অলিখিতভাবে, 96 সালেও করেছে, 2001 সালে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তারা আপনার মন্ত্রিত্বের স্বাদ উপভোগ করেছে এবং বাংলাদেশে যত রাজাকার আলবদর আল সামস তারা হুম, হুম, নামে বেনামে বিভিন্নভাবে বিএনপির দ্বারাই তারা বাংলাদেশের মাটিতে পুনর্বাসিত বুঝতে পেরেছি। হয়েছে। এটি বাস্তবতা, এটি ইতিহাস, এটি জানে, সকলে এটি জানে। সুতরাং তাদের যারা ভাই ছিল এতদিন, সবচেয়ে বেশি বিরোধটা কিন্তু সম্পত্তি, যখন স্বার্থগত দ্বন্দ্ব হয় তখন কিন্তু সবচেয়ে বড় বিরোধটা বেরিয়ে আসে। পরিবারের মধ্যেই সৃষ্টি হয়। সেটি হচ্ছে এমনও এই সম্পত্তি নিয়ে ভাগাভাগিটা কিন্তু খালাতো ভাই মামাতো ভাই অথবা বিআই বিয়ানের সঙ্গে বা দূর সম্পর্ক আত্মীয়ের সঙ্গে হয় না, নিকট রক্তের সঙ্গে কিন্তু সম্পত্তি নিয়ে ভাগাভাগিটার দ্বন্দ্ব শুরু হয়। কোন বাবার কোন সম্পত্তি কে নেবে, কোন কে একটু বেশি নেবে, কে কম নেবে, কে ভালো নেবে, কে মন্দ নেবে, এটি কিন্তু ভাই ভাই শুরু হয়। এই ধরনের উদাহরণ বাংলাদেশে প্রচুর আছে। তো ক্ষমতালোভী জামাতের মধ্যে ক্ষমতার লালসা এসে গেছে। গত 17 মাস ধরে তারা পরোক্ষভাবে ক্ষমতার চর্চা করেছে। তারা পরোক্ষভাবে ইউনূসের কো শেয়ার হোল্ডার হিসাবে ক্ষমতাকে উপভোগ করেছে। তারা দুর্নীতি করেছে, তারা চাঁদাবাজি করেছে, মববাজি করেছে। হঠাৎ হুম, করে তাদের পরিবারে আরেক ভাই একাই ক্ষমতায় গেছে। সুতরাং এই জামাত বিএনপি খুব অল্প কিছু, জামাত এনসিপি খুব অল্প সময়ের মধ্যেই ছবল হুম, মারা শুরু করবে সরকারের উপর। যখন ছবল মারা শুরু করবে তখন আমার ধারণা এই পুলিশ হত্যা সহ অগ্নিসংযোগ, নাশকতা, এই বিচারগুলি জোরদার ভাবে শুরু হবে। রাজনীতির সমীকরণ তাই বলে। কিন্তু বাংলার মাটিতে অবশ্যই পুলিশ হত্যার বিচার হতে হবে। আধুনিক রাষ্ট্র কাঠামো টিকিয়ে রাখতে হলে পুলিশ কোনো অন্যায় করেনি, পুলিশ হুম, আক্রান্ত হয়েছে,
পুলিশের ম্যান্ডেট হচ্ছে জনগণের জীবনের নিরাপত্তা বিধান করা। পুলিশের ম্যান্ডেট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। যখন রাষ্ট্রীয় সম্পদের উপর কেউ আঘাত হানবে, যখন জনজীবনে জনগণের জীবনের উপর কেউ আঘাত হানবে, তখন পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এটা পুলিশ রুলসেই বলা আছে। এটা পৃথিবীর সব জায়গায় একই রকম হয়। যদি আমেরিকায় বা ইউরোপের কোনো দেশেও এ ধরনের অগ্নিসংযোগ হতো, এ ধরনের লুটতরাজ হতো, স্নাইপার রাইফেল দিয়ে যদি আমরা মানুষকে আমরা হত্যা করা হতো, শ্রীলঙ্কাতেও দেখেছি 20 জনের ফাঁসির রায় হতে শুকুর ভাই হত্যা এই করা ধরনের। হতো, তাহলে সেখানেও পুলিশ একই ধরনের প্রোঅ্যাক্টিভ বা আরো বেশি প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করত। আমরা একদম। দেখেছি বিভিন্ন জায়গায় শুট অ্যাট দ্য সাইট আমেরিকায় হয়ে থাকে, ব্রিটেনেও হয়ে থাকে, বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তো সুতরাং এই যে পুলিশ যেভাবে আক্রান্ত হয়েছে, একটা অন্তঃসত্ত্বা পুলিশ বাঁচার জন্য আকুতি করেছিল, গরিবের সন্তান, এনায়েতপুর থানায় সিরাজগঞ্জের, তাকে কিন্তু তাকেও রেহাই দেওয়া হয়নি, পুড়িয়ে মারা হয়েছে। নাশকতা কাকে বলে, মর্মান্তিক মানে কি বলে, পাশবিকতা কারে বলে, এটি কিন্তু সমস্ত উদাহরণ তারা রেখে গেছে। সুতরাং এই পুলিশ হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবেই। এখন এটি বিএনপি করবে কিনা, এটি বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তারা যা বলছেন, মুখে যা বলছেন, তারা যদি বাস্তবে তা প্রয়োগ না করেন, তাহলে জনগণ তাদেরকে ঠগ হিসাবে আখ্যায়িত করবে, তাদেরকে প্রতারক হিসাবে আখ্যায়িত করবে। আর তারা যদি করেন, অবশ্যই জনগণ তাদেরকে বাহবা দিবেন, তাদেরকে সমর্থন দেবেন, তাদের প্রতি জনগণের ভালোবাসা বৃদ্ধি পাবে। কারণ জনগণ এন্ড অফ দ্য ডে জনগণ কি চায়? জনগণের প্রত্যাশা হচ্ছে আমি নির্বিঘ্নে বাঁচতে চাই, আমি কর্মক্ষেত্রে যাব আসব, আমি রোজগার করব, আমি বাজার করব, আমি আমার পরিবার নিয়ে বাঁচবো, আমি যেন সারাদিন কাজ শেষে সন্ধ্যার পরে বাসায় আমার উপার্জিত অর্থ নিয়ে নির্বিঘ্নে ঘরে আসতে পারি। আমার স্ত্রী প্রয়োজনে বাইরে গেলে বা আমার স্ত্রী যদি কর্মক্ষেত্রে বাইরে যান, তিনিও নির্বিঘ্নে চলে আসবেন। আমার সন্তানরা স্কুলে যাবে, বিভিন্ন জায়গায় যাবে আসবে, তারা অবাধে যাতায়াত করবে। তার জীবনের নিরাপত্তাটি হচ্ছে মানুষের 1 নম্বর চাহিদা। 2 নম্বর চাহিদা হচ্ছে আপনার মানে ন্যায্য মূল্যে। মানুষ ফ্রি কিছু চায় না, কিন্তু পরিমিত মূল্যে, ন্যায্য মূল্যে মানুষ নিত্য প্রয়োজনীয় সামগ্রী চায়। যে এইটি মানুষের চাহিদার মধ্যে প্রধান দুটি চাহিদা। এই দুটি চাহিদা ইউনূস গং পূরণ করতে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবং এই দুটি চাহিদার সঙ্গে পুলিশ এবং প্রশাসন, রাষ্ট্রযন্ত্র খুব ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই ওতপ্রোতভাবে জড়িত থাকবার জন্য এই দুটি প্রতিষ্ঠানকে পরিচালনা করবার দক্ষতা রাজনৈতিক সরকারে থাকতে হবে। এই দুটি প্রতিষ্ঠান যেমন, এরা হচ্ছে পাগলা ঘোড়া, পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে পাগলা ঘোড়া। এরা সুযোগ পেলেই এদের প্রাধান্য, এদের আপনার হচ্ছে গিয়ে সুপ্রিমেসি সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। এবং সুযোগ পেলেই তারা পলিটিক্যাল ফোর্সের চেয়েও, পলিটিক্যাল সরকারের চেয়েও তারা যে শক্তিশালী, তারাই যে সবকিছু, তারাই যে রাষ্ট্রের নিয়ন্ত্রক, এটি প্রকাশ করতে চায়, এটি প্রয়োগ করতে চায়। এই পাগলা ঘোড়া যে সওয়ারি পরিচালনা করবেন, যারা পরিচালনা করবেন, যারা চালাবেন, তাদেরকে শক্তিশালী হতে হয়, শিক্ষিত হতে হয়, প্রজ্ঞাবান হতে হয়, দুর্নীতিমুক্ত হতে হয়, লোভ মুক্ত হতে হয়। এটা যদি তারা পারেন, তাহলেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জনবান্ধব প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে। আর যদি না হয়, যদি দুষ্ট লোকেরা এখানে কি বলে প্রশংসিত হয় অথবা ভালো পদায়ন পায়, শিষ্ট লোকেরা যদি এখানে উপেক্ষিত হয়, তাহলে এরা এদের চেহারা দেখাবে এবং এই সরকারের পরিণতিও ইউনূসের মতোই হবে। সুতরাং এই সরকার কেবল এসেছে, তারা কি করে, কি ধরনের মানসিকতা তাদের, এটি জনগণকে উপলব্ধি করতে দেওয়ার জন্য আমাদের কিছুটা সময় দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। অযথা সমালোচনার কারণে সমালোচনা করা, এ ধরনের সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে এসে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সুস্থ সমালোচনা, গঠনমূলক সমালোচনা এবং
এবং রাষ্ট্র শুধু সমালোচনা করলেই হবে না, আমি যখন বিএনপির একটি বিষয়ে সমালোচনা করব বা জামাতের একটি বিষয়ে সমালোচনা করব, আমাকে সমালোচনার পাশাপাশি একটি দিক নির্দেশনাও জাতির সামনে উপস্থাপন করতে হবে, একটি আশার পথও জাতিকে দেখাতে হবে। সেই জায়গাগুলো আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সময় এসেছে। এই পরিবর্তনগুলো সাধিত হবে এবং আমি বিশ্বাস করি, এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে সেবা, যে সুশাসন, যে উন্নয়ন, যে মানব কল্যাণ জননেত্রী শেখ হাসিনা দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে, মমত্ব দিয়ে করে এসেছেন বাংলার মানুষের জন্য, বাংলার মানুষ এটি এখন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে। বাংলার মানুষের মধ্যে প্রতিদিন জননেত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা, মমত্ববোধ এবং প্রাণের টান বেড়েই চলেছে। মানুষ মনে করছে আমরা কি হারিয়েছি, এবং এই সম্পদ আমাদের আবার প্রয়োজন। জয়ন্তী শেখ হাসিনাই এই সময়ে এই ভঙ্গুর অর্থনীতি, পর্যুদস্ত সমাজ, ভেঙে পড়া প্রশাসন এবং আপনার কি বলে দুর্বল যে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, এগুলিকে পুনর্গঠন করে, এগুলিকে সুস্থ ধারায় ফিরে এনে বাংলাদেশকে আবার উন্নয়ন, অগ্রগতি এবং কল্যাণমুখী রাষ্ট্রের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড লাইনে তুলতে হলে জননেত্রী শেখ হাসিনাই একমাত্র অপরিহার্য রাজনৈতিক ব্যক্তিত্ব। তার নেতৃত্বেই, তার প্রজ্ঞা দিয়েই কেবলমাত্র এটি করা সম্ভব। এ কারণে মানুষ প্রতিনিয়ত জয়ন্তী শেখ হাসিনার জন্য অপেক্ষা করছেন, দোয়া করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন তিনি কবে আবার বাংলার মানুষের প্রবল ভালোবাসা নিয়ে আবার তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন এবং বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করবেন। একেবারেতে, এবং সেটা আমরা প্রতিনিয়তই গণমানুষের যেই অভিব্যক্তি, সেই জায়গাটা স্পষ্টভাবেই দেখতে পাই। আমি একটু নাদিল ভাই আপনার কাছ থেকে একটা বিষয়ে জানতে চাইবো, একেবারে আপনার এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনার ভাবনাটা কি? বিডিআর হত্যাকাণ্ড, যেটা সদ্য ক্ষমতায় আসা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে কি বলে, সম্ভবত এই যে জুলাইতে যে ষড়যন্ত্র তার দেখলাম আমরা, সেই ষড়যন্ত্রের ধারাবাহিক পূর্বের একটা ঘটনা এটা, যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো তার কয়েকদিনের মাথায় এইরকম একটা হত্যাকাণ্ড, যেটার মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের এক ধরনের নড়বড়ে পরিস্থিতি তৈরি করা হয়। সেই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার মধ্যে সাম্প্রতিক সময়ে দেখলাম বিএনপি ক্ষমতা গ্রহণের পরে আমাদের জননেত্রী মাননীয় শেখ হাসিনাকে যুক্ত করে খুনি যারা, সেই খুনিরাই নতুন করে আবার মামলা মানে করছে, দায়ের করেছে, এবং সেটা মানে যারা ওই সময় আসলে প্রমাণিত এটার পেছনে জড়িত, তারাই এখন বর্তমানে বিচার করছে, এবং সেখানে আবার নেত্রীর নামটাকে যুক্ত করা হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে, মানে আপনার রিয়েক্টটা কি এই বিষয়ে আসলে? রাসেল, দেখুন, বাংলাদেশে কিছু কিছু জিনিস আমাদেরকে প্রমাণ করতে হয় না। যারা এই দেশ এবং জাতির স্বার্থে বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে বা যারা বিভিন্ন অপকর্ম করেছে, আমরা যদি ৭১-এর কথা বললেই তো আবার বলে যে চেতনা ব্যবসায়ী, হ্যাঁ, এই প্ল্যাটফর্মটার নামও আবার ৭১। দেখুন, আমরা তো আমাদের যে জায়গা থেকে শুরু হয়েছে বা আমাদের যে গৌরব উজ্জ্বল অধ্যায়, আমরা সেটাকে অস্বীকার করতে পারি না। সেই মহান মুক্তিযুদ্ধে এই দেশের নিরীহ ৩০ লক্ষ মানুষকে যারা হত্যা করেছিল, যারা এখানে গণহত্যা চালিয়েছিল, যারা আমাদের ৪ লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়েছিল, সেই সময়ে পত্র পত্রিকায় বা পরবর্তীতে তাদের বক্তব্য, কর্মকাণ্ডে স্পষ্ট কারা এই অপকর্মগুলো করেছে। গণহত্যায় যারা সহযোগী ছিল বা গণহত্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, জামাতে ইসলামের নেতৃত্বাধীন আল বদর, আল শামস, এই রাজাকার বাহিনী, এটা কিন্তু প্রমাণ করার জন্য খুব বেশি আপনার তদন্ত করার কোনো সুযোগ নেই। ৭৫-এ যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল,
তারা কিন্তু ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ার কাছে নিজেরাই স্বীকার করেছে যে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এখন আসুন, এই তথাকথিত জুলাই আগস্টে যে জঙ্গিদের যে আন্দোলনটা হলো, যেটাকে তারা গণ অভ্যুত্থান বলার চেষ্টা করছেন, মহিমান্বিত করার চেষ্টা করছেন, ৭১-এর মুক্তি সংগ্রামের চেয়েও বেশি গুরুত্ব দেওয়ার অপচেষ্টা এই হারামি ইউনূসের নেতৃত্বে তারা করেছে। এই জায়গায় ৫ই আগস্টের পরে থেকে বিভিন্ন মিডিয়ার কাছে কারা পুলিশ হত্যা করেছে, কারা মেট্রোতে আগুন দিয়েছে, বিটিভিতে কারা আগুন দিয়েছে, কারা লুটপাট করেছে গণভবনে, এগুলো কিন্তু খুব প্রকাশ্যে আছে, লুকানো নেই। আমরা কায়সার আমিরদের মতো একজন খেলোয়াড় তাকে গণভবন থেকে চুরি করে নিয়ে যেতে দেখেছি। গবাদি পশু থেকে শুরু করে কৃষি পণ্য কি নেওয়া হয়নি। এই গণভবন কার? এই গণভবন তো এদেশের মানুষের। এটা তো এলিয়েন, বিদেশি কারণ হয়, ব্যক্তিগত কারণ হয়। আমরা সেই দৃশ্যগুলো নিশ্চয়ই দেখেছি, সেই ফুটেজ গুলো আছে। এতএব এই বিডিআর এর যে ঘটনা, এই বিডিআর এর যারা সেই সময় আমাদের সেনাবাহিনীর চৌকস দেশপ্রেমিক ৫৭ জন অফিসারকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের পরিবারের সঙ্গে নৃশংস আচরণ করেছে, এবং তারা সেই সময় কেন করেছিল, যদিও তারা সেনাবাহিনীর বা সেনাবাহিনী থেকে যারা বিডিআরে, সেই সময় বিডিআর নাম ছিল, যারা আসতেন নেতৃত্বে ছিলেন, কমান্ডে ছিলেন, তাদের উপরে তাদের দীর্ঘদিনের রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বলার চেষ্টা করেছিলেন সেই সময়টায়। তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া দিয়ে মিডিয়ার কাছে, সাধারণ মানুষের কাছে তারা একটি আবেগঘন বক্তব্য দিয়ে মানুষকে তাদের পক্ষে নিতে চেয়েছিলেন। সেটা আমরা দৃশ্যমান যেটা দেখেছি, কিন্তু সেটার আড়ালে আসলে যে ষড়যন্ত্রটা ছিল, যারা বাংলাদেশে বিরাজনীতিকরণ করতে চায়, যারা সেই সময়, এটা তো অস্বীকার করার সুযোগ নেই, -2 ফর্মুলাটা ছিল। আমরা বলছি না শুধুমাত্র আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা, এই জায়গায় কিন্তু বিএনপি এবং খালেদা জিয়াকেও রাজনীতির বাইরে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল। এবং দেখুন এই যে বিরাজনীতিকরণটা কত খারাপ হতে পারে, এই প্রথম আলো গোষ্ঠী, এই সুশীল সমাজ, এরাই কিন্তু এই একসঙ্গে, যে আমরা ডিপ টেস্টের ষড়যন্ত্রকারী বা ডলার খেকো বলি, এরা কিন্তু সবাই একসঙ্গে। তো সেই 1/11 সময়টা চিন্তা করেন, এই ইউনূসের চেয়ে হাজার গুণ ভালোভাবে কিন্তু তারা সরকার পরিচালনা করেছিলেন। কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, সবচেয়ে বড় প্রশ্ন নীতি নৈতিকতার। এবং এই জায়গায় তারা যে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই জাতির উপরে তারা যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, যে তৃতীয় পক্ষ, সেই সময়টায় কিন্তু ইউনূস এসেছিলেন, সুবিধা করতে পারেননি, সেই পরিস্থিতি তার অনুকূলে ছিল না। যেটা তিনি 2007 বা 2008 পারেননি, 2024 এসে তার দীর্ঘদিনের সেই আবাদতই কিন্তু সফল হয়েছে, তার ষড়যন্ত্রটা সফল হয়েছে। তো সেই সময় দুইটা দলেই সংস্কারের কথা বলে, দুই দলের কিছু রাজনীতিবিদদেরকে লোভ দেখিয়ে বা বিভিন্ন ভাবে তাদেরকে দুই দলে সংস্কারবাদী হিসেবে চিহ্নিত করে তাদেরকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া হলো। এটা কিন্তু আমাদের রাজনীতির জন্য খুব ভালো কিছু হয়নি। এই যে যিনি অসৎ এবং যিনি, একটা কথা, যিনি ঘুষ নেন এবং ঘুষ দেন, দুইজন কিন্তু সমান অপরাধী। তো সেই রাজনীতিবিদদেরকে যারা প্রলোভন দেখিয়েছিলেন তারা দায়ী না, যারা প্রলোভনে বা তাদের সেই ফাঁদে পা দিলেন তারাই যে দায়ী, এমনটা কিন্তু ভাবার কারণ নেই। তো দেখুন সেই সময় প্রচন্ড ভাবে এদেশের মানুষ
আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে। তাদের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার কারণে, দেখুন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কিন্তু বিভিন্ন সময়ে ব্যর্থ হতে বাধ্য, প্রকৃতির নিয়মে। সেই সময়টা হয়েছিল। এইবারও দেখুন জামাতকে ক্ষমতায়নের চূড়ান্ত চেষ্টা হচ্ছিল, নির্বাচন পেছানোর বিভিন্ন চেষ্টা হচ্ছিল। মাত্র 2 দিন আগে আমেরিকার সঙ্গে এই চুক্তি হওয়ার কথা নয়, আমেরিকা তাদেরকে হামিদ কারজাইয়ের মতো বসিয়েছিল। এই চুক্তিটা আরো আগে হওয়ার কথা ছিল, অথবা তারা মনে করেছিলেন নির্বাচনটা হবে না, তারপরে ধীরে সুস্থে এই চুক্তিগুলো আরো বাস কিভাবে বাঙালি জাতিকে দেয়া যায় সেই কাজটা তারা করবেন। কিন্তু নির্বাচনটা হয়ে যাওয়ার কারণে তাদেরকে বাধ্য হয়ে 2 দিন আগে চুক্তিটা করতে হলো। এবং মন্দের ভালো, যেটা নুরুল কবির সাহেবের সেই উদ্ধৃতিটা দিতে হয় যে এই দেশের মানুষ নাকে রুমাল চেপে ধানের শীষে ভোট দিয়েছে। কারণ যে এই 18 মাসে যে পচা দুর্গন্ধ বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে বের হয়েছে, তারপরেও মানুষ মনে করেছে যে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতায় পরাজিত শক্তিদের চেয়ে, মৌলবাদীদের চেয়ে অন্তত মন্দের ভালো একটি সরকার যেন ক্ষমতায় আসে। তো এই জায়গায় দেখুন সেই সময়টায় যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তাদের প্ল্যান ফেল করলো। এই কারণে তারা বিডিআর মিউটনির মতো একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতে উঠলো, যেটাকে কেন্দ্র করে সেনাবাহিনীর সঙ্গে সরকারের বা আওয়ামী লীগের একটা ব্যাপক দূরত্ব তৈরি হবে। বিডিআর, আর্মি, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু মিলে এখানে একটি হসপস অবস্থা তৈরি হবে, এবং তারা আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতার বাইরে দিয়ে তাদের সেই ষড়যন্ত্রটা সফল করবে। দেখুন আজকে এই ইউনূস সরকার, যারা সেই সময়ে এই বিডিআর মিউটিনিতে সরাসরি অংশগ্রহণ করেছিল, হত্যা করেছিল, নির্যাতন করেছিল, এই যে তার স্বরাষ্ট্র উপদেষ্টা, বাংলা সিনেমার নায়ক হাসমত, আমি হাসমতকে ছোট করার জন্য বলছি না, এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর অনেকটা হাসমতের ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়েছিল। সে তখন সেও কিন্তু সেই তদন্ত কমিটির প্রধান ছিল। তারা তখন কি বলেছিলেন, এখানে এই যে তদন্তটা অত্যন্ত নিরপেক্ষভাবে হয়েছে, আওয়ামী লীগ যেখানে ক্ষমতায়, কি কারণে আওয়ামী লীগ এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে 57 জন সেনা সদস্যর হত্যার দায় বা এই ঝুঁকিটা কেন নিতে যাবে, এবং এই ধরনের বর্বরচিত বা সরকারের থেকে এই ধরনের বোকার মতো, নির্বুদ্ধিতার মতো কাজ নিশ্চয়ই কোনো স্বাভাবিক সুস্থ মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। এটা আসলে ইউনূস যে খুনিগুলোকে, বিডিআর এর আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে যারা হত্যা করেছিল, তাদের পরিবারকে নির্যাতন করেছিল, যেভাবে জঙ্গিদেরকে জেল থেকে তারা ক্ষমতায় এসেই বের করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে বিডিআর মিউটিনির সঙ্গে যাদের শাস্তি হয়েছিল, যারা কারাগারে ছিল, তাদেরকে সবাইকে মুক্ত করে দেওয়া হয়েছে। এবং এরাই নতুন করে আবার আরেকটি প্লট সাজাচ্ছে, আরেকটি ষড়যন্ত্র করতে যাচ্ছে। আমি মনে করি এটা সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু পরিষ্কার ভাবেই বলা হয়েছে, এটা আমাদের পক্ষ, আওয়ামী লীগের পক্ষ থেকে নয়, সরকার এবং বিভিন্ন ভাবে যে তদন্ত কমিশন গুলো, তারা কিন্তু এই বিষয়টার সুরাহা হয়েছে এবং পরিষ্কার ভাবে সেনাবাহিনীর প্রধানও কিন্তু একবার বলেছেন এই বিষয়টা নিয়ে আর নতুন করে ওপেন করার কিছু নেই, পুলিশ স্টপ। কিন্তু এখন আবারও তাদেরকে উস্কে দেয়া হচ্ছে। আসলে সেই দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে ইউনূস গঙ্গের বিরুদ্ধে, সেই বিষয়গুলোকে নিয়ে সুরসুরি দিয়ে তাদেরকে একটা চাপে রাখা, এবং এই সরকার, আমরা যতই তাদের প্রতি সহানুভূতিশীল হই না কেন, তারা খুব সহজে আওয়ামী লীগকে রাজনীতি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো যে খুব সহজে সরিয়ে দিবে এমনটা নয়। তারা সেই কাজটা অবলীলায় করবে, অতীতেও করেছে, এবং আওয়ামী লীগকে চাপে রাখার জন্য এইভাবে এদেরকেই আসলে নৈপথ্য থেকে উস্কে দিচ্ছে এবং উস্কে দিয়ে এই কাজগুলো তারা করাচ্ছে। আমি মনে করি এদেশের মানুষ জানে এই বিডিআর মিউটিনির দুঃখজনক, বর্বর, নৃশংস ঘটনাটি আমাদের দেশের অত্যন্ত
হৃদয় বিতারক একটি ঘটনা, যেটা যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হয়েছিল, আর নিরীহ আমাদের দেশের কয়েকজন সেনা অফিসার তাদেরকে জীবন দিতে হয়েছে। এবং আমি মনে করি যাদের শাস্তি হয়েছিল এই হত্যাকাণ্ডের জন্য, যারা কারাগারে ছিল, এদেরকে যারা বের করে দেওয়া হয়েছে, আরো অসংখ্য ঘটনার মতো এদের বিরুদ্ধেও ইনশাআল্লাহ বাংলাদেশে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমরা আমরা একেবারে আজকে লাইভের শেষ পর্যায়ে রয়েছি। আমরা বিএনপির এই চরিত্রটা আগেও দেখেছি আসলে, মানে ধর খুন হওয়া ব্যক্তিকেই খুনি হিসেবে সাব্যস্ত করবার যে চরিত্র তাদের। 21শে আগস্ট গ্রেনেড হামলার জন্য মাননীয় জননেত্রী তিনি নিজেই হ্যান্ডব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিল, এটা বিএনপির বক্তব্য ছিল। তো আজকে আমরা বিডিআর এর ঘটনাতেও তাদের একই চরিত্র দেখছি, সেই একই মানে কি বলে পাগলের প্রলাপ ছাড়া এগুলোকে আসলে বাঙালি কোনো কালে কোনো কিছু মনেই করেনি বিএনপির এই ধরনের বক্তব্যগুলোকে। আমি সর্বশেষ প্রশ্নটা একটু স্বপন ভাইয়ের কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে কয়েকদিন যাবত আমরা দেখছিলাম বিভিন্ন গণমাধ্যম একটা সংবাদ উঠে এসেছে স্বপন ভাই, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় নেত্রী নির্দেশনা দিয়েছে আমাদের যারা নেতৃত্বের জায়গায় রয়েছেন অন্যান্য নেতারা তাদেরকে দেশে ফিরবার জন্য, আন্দোলনকে সংগঠিত করবার জন্য, তৃণমূলের পাশে থাকবার জন্য, এরকম একটা সংবাদ উঠে এলো। এবং তারপর থেকে আমরা প্রতিনিয়ত তৃণমূলের একটা ফিডব্যাক পাচ্ছিলাম যে আসলে এটার এই কথাটা কতটুকু ঠিক, নেত্রী বলেছেন কিনা, নেত্রী যদি বলে থাকেন তাহলে এটা প্রতিক্রিয়ায় কি হচ্ছে, নেতারা কি দেশে ফিরছেন কিনা। তো আমি আপনার কাছে মূলত প্রশ্ন এটাই যে তৃণমূলকে এই বিষয়টা নিয়ে আপনি অবস্থানটা কিভাবে ব্যাখ্যা করবেন? মানে আসলে কি আমাদের কেন্দ্রীয় নেতারা ফিরছেন নাকি? দেখুন, আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একটি সভা ছিল, সেই সভায় নাদেল ভাইও ছিলেন, আমিও ছিলাম। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয় নেত্রী আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনার একটি অংশ ছিল যে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমরা বিভিন্নভাবে যে যেভাবে পারি আস্তে আস্তে স্বদেশ প্রত্যাবর্তন করব। এইখানে একটি বিষয় খুব আমি স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ কিন্তু দেশান্তরী হয়নি। আওয়ামী লীগের 99.99% নেতাকর্মী স্বদেশেই রয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা, সমর্থকরা দেশের মাটিতেই আছেন, নির্যাতন ভোগ করছেন, বঞ্চনা ভোগ করছেন, লাঞ্ছনা ভোগ করছেন, কারা ভোগ করছেন, মবের শিকার হচ্ছেন, এরপরও তারা দেশ ছেড়ে যাননি, তারা দেশের মাটিতেই আছে। সুতরাং আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে এই কথাটি সত্য নয়। এবং এই কথাটি যারা বলেন তারা অনেকেই আছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, অনেকে ভাবাবেগের বশবর্তী হয়ে এই ধরনের কথাকে সমর্থন করেন। আমরা কতিপয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা যারা আমরা বিভিন্ন দায়িত্বে ছিলাম, আমরা রাজনৈতিক কৌশলগত কারণে এবং বেঁচে থাকবার কাপুরুষোচিত আকাঙ্ক্ষা থেকে আমরা ওই প্রেক্ষাপটে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। এবং দেশ ত্যাগ করতে বাধ্য না, আমরা যদি আমাদের বেশ কিছু নেতৃবৃন্দ দেশ ত্যাগ করার পরে অনেক ভালো ভালো কাজ করেছেন সংগঠনকে রিঅর্গানাইজ করবার জন্য, এবং তারা এখনো কাজ করছেন। অনেক নেতৃবৃন্দ মানে একদম খুব সুচারুভাবে কাজ করছেন। তারা যদি কারাগারে অভ্যন্তরে থাকতেন, তাদেরকে যদি আইসিটি মামলায় ঝুলিয়ে দেবার চক্রান্ত করা হতো, যেভাবে আমাদের আমু ভাই, শাহজাহান খান সাহেব, জুনায়দ আহমেদ পলক সাহেব সহ অনেক নেতৃবৃন্দ এখন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সাহেব সহ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে কারাগারে রয়েছেন, এবং তাদেরকে আমাদের দীপুমণি আপা সহ অনেকেই আছেন, তাদেরকে আজকে তারা বেঁচে আছেন, তারা বীরের মতো জেলে আছেন, কিন্তু তারা দল পুনর্গঠনে ভূমিকা রাখতে পারছেন না, কারণ তারা বাইরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। যারা বাইরে আছেন তারা কোনো না কোনো ভাবে দল পুনর্গঠনে, গবেষণা কর্মে বিভিন্নভাবে অবস্থান মানে তারা অবদান রাখতে পারছেন। হয়তো সেখানে ব্যর্থতা সফলতা আছে, সেখানে কেউ বেশি করছেন, কেউ কম করছেন, কেউ একদমই করছেন না, আমাদের মধ্যে সেই প্রবণতা আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের নেতৃবৃন্দ যারা বাইরে আছেন তারা বিভিন্নভাবে কাজ করছেন, এবং এই নেতৃবৃন্দ অবশ্যই দেশে ফিরে যাবেন। প্রত্যেক নেতৃবৃন্দই ইতিমধ্যেই নেত্রীর এই দিক নির্দেশনার পরে ইতিমধ্যেই তারা সবাই সবার মামলাগুলো নিয়ে কাজ করা শুরু করেছেন, আইনজীবীদের সঙ্গে কথা বলা শুরু করেছেন। কারণ দেশে
প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তো আমাদেরকে আলটিমেটলি আমাদের ঠিকানা কারাগারই হবে। তো কারাগারে আমরা যদি টোটাল ফোর্সটাকে কারাগারে ঢুকিয়ে দিই, টোটাল ফোর্সটা যদি কারাগারে থাকে, তাহলে বিকল্প কিভাবে সবকিছু পরিচালিত হবে? আমাদের টিম বাই টিম অবশ্যই একবারে সবাই গিয়ে গাধার মতো রাজনৈতিক কৌশলগত কারণে বা ইমোশনালি সবাই গিয়ে কারাগারে একসঙ্গে ঢোকাটা এটা কোনো কাজের কথা হবে দলের না। দলের জন্য মঙ্গলজনক বা প্র্যাকটিক্যাল হবে না। সুতরাং হুম, হুম, প্রেক্ষাপটে অনুযায়ী আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্নভাবেই যারা দেশের বাইরে আছেন তারা দেশে ফিরে যাবেন, ফিরে গিয়ে তারা আইনের সঙ্গে আইনি লড়াই করেই মুক্ত হবেন। এজন্য প্রস্তুতি চলছে। গতকাল আমি নিজেও আমার কয়টি মামলা আছে, কারণ অনেক গায়েবী মামলা হয়েছে। আমি হুম, নিজেও হুম, আমার একজন পরিচিত শুভাকাঙ্ক্ষী একজনকে ফোন করেছিলাম। তিনি একজনকে ফোন করে তার কাছ থেকে বিভিন্ন মামলাগুলো তথ্য নেবার চেষ্টা করেছেন। আমার কাছে যে সমস্ত মামলার তথ্য আমি ইতিমধ্যে সংগ্রহ করেছি, ওগুলা সবকিছু আবার সিস্টেমের মধ্যেও নাই। সুতরাং একটি মামলায় জামিন পেলে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখাবে, আরেকটি মামলায় জামিন পেলে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখাবে। এই যে প্রক্রিয়াটি, এই সুযোগটি কেন আমি রাজনৈতিক প্রতিপক্ষকে দেব? অতএব আমাদের সম্মানিত তৃণমূলের নেতাকর্মীরা যারা আহ, এখন যারা বিভিন্ন মন্তব্য করছেন তাদেরকে একটি কথা বলবো, আমি অনুরোধ করব, দেখুন, আবেগের বশবর্তী হয়ে সবসময় রাজনীতি চলে না। আবেগের সঙ্গে বাস্তবতা, প্র্যাকটিক্যালিজম, এটি একটি বড় বিষয়। সুতরাং কৌশল আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুক্তিযুক্তভাবে পরিকল্পিতভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা 5ই আগস্টে একটি বড় বিপর্যয়ে পড়েছি। হঠাৎ করে আমাদের উপর আকাশ ভেঙে পড়েছে। এই যে আকাশ ভেঙে পড়ার পরে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, যেভাবে এখনো মনোবল হারাননি, যেভাবে তারা এখনো বিভিন্ন মাধ্যমে, রাজপথে আমরা মিছিল করতে পারছি না, রাজপথ আমরা তপ্ত করতে পারিনি, কিন্তু গ্রামে গঞ্জে, চায়ের দোকানে, মসজিদে, শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় কিন্তু আমাদের তৃণমূলের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছেন এবং তারা বীরের মতোই লড়াই করে চলছেন। আমি তাদেরকে অভিবাদন জানাই এবং তাদের কাছে আমি একজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার ব্যক্তিগত ব্যর্থতার জন্য ক্ষমা প্রার্থনা করি। অনুগ্রহ করে কেউ আবেগের বশবর্তী হয়ে এমন কোনো মন্তব্য করবেন না, এমন কোনো কাজ করবেন না যেটি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষকে ফায়দা হাসিলের সুযোগ করে দেবে। একটি খুব স্পষ্ট বিষয় আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার যে অর্জন, এই অর্জন বাংলাদেশে বঙ্গবন্ধুর পরে আর কারো নাই। তিনি যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন এবং যেভাবে সমাজটাকে সুন্দর করেছিলেন, সেই জায়গাটায় জয়ত্রী শেখ হাসিনাকে বিতর্কিত করবার জন্য তার যারা পারিষদ ছিলেন, তার সঙ্গে যারা কাজ করেছেন, সবার বিরুদ্ধে অতিমাত্রায় দুর্নীতির অভিযোগ উপস্থাপন করা হয়েছে। এই অভিযোগ উপস্থাপন করে মূলত কি জন্য করা হয়েছে? আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার যে অর্জনগুলো, সেই অর্জনগুলোর উপরে কালো কালিমা লেপন করবার জন্য। এটি পরিকল্পিত। এই পরিকল্পনার সঙ্গে আমাদের কতিপয় নেতাকর্মী স্থানীয় বিভিন্ন বিরোধের কারণে অথবা যে কোনো কারণে উপেক্ষিত হবার কারণে, কারণ আমাদের দলে নেতাকর্মীকে প্রোভাইড করবার, নেতাকর্মীকে অর্থশালী করবার জন্য কোনো সিস্টেম ছিল না। আমরা দেশটার কল্যাণের জন্য মনোনিবেশ করেছিলাম, আমরা নেতাকর্মীকে টাকা বানিয়ে দেবার জন্য মনোনিবেশ করিনি। কারণ একসঙ্গে দুটি কাজ হয় না। আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা যদি ব্যাপক হারে চুরি করতেন, তাহলে রাষ্ট্র এই জায়গাটা যেত না, দেশ এই জায়গাটা যেত না। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা চেষ্টা করেছি যতটা কম, কারণ সমাজের রন্ধে রন্ধে, এই সমাজের, এই রাষ্ট্রের প্রত্যেকটি ফুটাই ফুটাই তো দুর্নীতি ভাই। অনেকে বলে সরকারি অফিসগুলোর ইটগুলো ফাঁক হয়ে থাকে, যে তারাও কোনো মানুষ গেলে বলে টাকা দাও টাকা দাও। এই যে দুধের মধ্যে পানি মেশানো, ওজনে কম দেওয়া, সুযোগের সময় ভাড়া বেশি চাওয়া, এই যে সংস্কৃতি, এটি তো আমি বাপ দাদা 14 পুরুষের আমল থেকে দেখে আসছি। তো এই জায়গা থেকে রাষ্ট্রে আওয়ামী লীগের আমলে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রটাকে আস্তে 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 কম দুর্নীতিপ্রবণ রাষ্ট্রে
পরিণত করেছেন জননেত্রী শেখ হাসিনা। সেই জননেত্রী শেখ হাসিনা এবং তার সহকর্মীদের গালি দেওয়া হচ্ছে, তাদেরকে চরিত্র হনন করা হচ্ছে দুর্নীতির কথা বলে। এবং এইখানে ভাবাবেগে পড়ে আমাদের কতিপয় নেতাকর্মীও এই কথাগুলোকে সাপোর্ট করছেন এবং অশালীন কথাবার্তা বলছেন। যেমন নাদেল সাহেব সাংগঠনিক সম্পাদক, আমি সাংগঠনিক সম্পাদক। আমরা দুজনই বিভিন্ন থানা সম্মেলন করেছি, বিভিন্ন উপজেলা সম্মেলনে গিয়েছি, জেলা সম্মেলনে গিয়েছি। একটি উপজেলা সম্মেলনে 10 জন ক্যান্ডিডেট ছিলেন, 2 জন হতে পেরেছেন, বাকি 8 জন হতে পারেননি। সেই 8 জনেরই কোনো না কোনোভাবে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আমাদের প্রতি ক্ষোভ রয়েছে। হয়েছেন কিন্তু 2 জন। কি প্রক্রিয়ায় হয়েছেন ওই 8 জনও জানে তারা কি প্রক্রিয়ায় হয়েছেন, কোন নির্দেশনায় হয়েছেন, কিভাবে হয়েছেন, কোন সিস্টেমে হয়েছেন তারাও জানেন। এরপরেও একটা ওই 8 জন বা 8 জনের ফলোয়াররা নাদের সাহেব একটা গালি দিচ্ছে, আমাকে একটা গালি দিচ্ছে। কিন্তু এই গালি যে পক্ষান্তরে আওয়ামী লীগ বিরোধী শক্তিকে যুক্তি যোগাচ্ছে, আওয়ামী লীগ বিরোধী শক্তিকে তথ্য যোগাচ্ছে, আওয়ামী লীগ বিরোধী শক্তিকে শক্তিশালী করছে, এই বোধটা যদি আওয়ামী লীগের ওই সমস্ত নেতাকর্মী যারা এই ধরনের কথাবার্তা বলছেন তাদের মধ্যে এই বোধটা যদি না আসে, এই দুঃসময়ে নিজের সমালোচনা করবার পাবলিকলি সময় নয়। হ্যাঁ, স্বপন খারাপ হলে স্বপন পরিত্যক্ত হবে। স্বপন তো আওয়ামী লীগের জন্য অপরিহার্য নয়। আওয়ামী লীগের জন্য অপরিহার্য কেবলমাত্র জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা